সংবিধানের যে মৌলিক কাঠামোটা আছে সেটি সংস্কার করতে পারবো না, সেটিতে হাত দিতে পারবো না, এটা কিন্তু সংবিধানেই নেই। এই জন্যই বলছি যে এই গণভোটে কিন্তু মানে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে যে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল গঠন করেছে, আইন পরিষদ, যেটি মানে সংসদ। আরেকটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ। তো জুলাই সনদের যে 84টি ধারা আছে এর মধ্যে কিন্তু 48টি ধারা হচ্ছে সংবিধান সংস্কার সম্পর্কিত। রাষ্ট্রের ভবিষ্যৎ কোন পথে যাবে, এই প্রশ্নটি আজ আর কেবল রাজনৈতিক বিতর্ক নয়, বরং জাতীয় বাস্তবতার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। নির্বাচন শেষ, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সংসদ বসেছে, কিন্তু রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য এখনো দূরের পথ। কেউ বলছে গণভোটে জনগণের রায় চূড়ান্ত নির্দেশনা, আবার কেউ মনে করছে নির্বাচিত সরকারের রাজনৈতিক বাস্তবতা এবং ম্যান্ডেটকেও সমান গুরুত্ব দিতে হবে। একদিকে ক্ষমতাসীন দল সংলাপের কথা বলছে, অন্যদিকে বিরোধী দল সংসদে ও সংসদের বাইরে চাপ তৈরি করতে চাইছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, সংবিধান সংস্কার কি শুধুই সংখ্যাগরিষ্ঠতার বিষয়, নাকি এর জন্য দরকার বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য? বর্তমান বাস্তবতায় রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এই মতভিন্নতা কতটা স্বাভাবিক, কোথায় এর সীমা আর কোথায় সমাধানের পথ? রাষ্ট্র সংস্কার প্রশ্নে মতভিন্নতা শীর্ষক এই আয়োজনে সঙ্গে আছি আমি ফার্নাস জয়ী। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআই স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন নাভিদ নরুজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে শুরুতে একটি অভিন্ন প্রশ্ন রাখতে চাই, ছোট্ট ছোট্ট করে আপনাদের মন্তব্য কিংবা মূল্যায়ন নিতে চাই। যেমনটি আমরা জানি, বিএনপি সরকারের 1 মাস অতিবাহিত হলো। সরকারের দিক থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যেসব পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেগুলো বিবেচনায় কিভাবে মূল্যায়ন করবেন? শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। একটা সরকার গঠিত হয় 5 বছরের জন্য। 5 বছর অর্থ হচ্ছে 60 মাস, তার মধ্যে 1 মাস পার করেছে। অফিস চেনা, সহকর্মীদেরকে চিনতে, তাদের নাম মুখস্থ করতে এই সময়টা চলে যায়। তারপরেও সরকার কতগুলো ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে। জনগণকে নির্বাচনী প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি অনুযায়ী কতগুলো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, এবং কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে গতিটা একটু অস্বাভাবিক, একটু বেশি, এবং এই অস্বাভাবিক বা বেশি গতির ক্ষিপ্রতা দেখাতে গিয়ে কোথাও কোথাও ভুল ত্রুটি হচ্ছে। অপরিকল্পিত কোনো কোনো কাজের দিকে সরকার যুক্ত হয়ে পড়ছে। আমার মনে হয় যতটুকু সময়ের মধ্যে যেটি তারা বলার চেষ্টা করছে যে আপনার ভোটের কালি শুকানোর আগেই, তুলা উঠে যাওয়ার আগেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। আমার মনে হয় তাড়াহুড়া করতে গিয়ে যদি এটি অ্যাক্সিডেন্ট হয়, এটা আমরা কখনোই চাই না। একই সঙ্গে কতগুলো বেসিক জায়গা ছিল, কত গণ অভ্যুত্থানের ভেতর থেকে বা গণ অভ্যুত্থানের পরের যে সরকার, সেই সরকারের সময় আমরা যে কাজগুলোতে বিক্ষুব্ধ হয়েছি, যে কাজগুলো আমরা চাইনি, সেটি যখন কোথাও কোথাও ঘটে, স্বাভাবিকভাবে আমাদের সেই ক্ষোভের জায়গাটা সেখানেও যায়। আইন শৃঙ্খলার জায়গাটায় এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছি না। প্রশাসনের বিভিন্ন জায়গায় রদবদলটা চলছে, যেটা স্বাভাবিক প্রক্রিয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো উন্নতি হচ্ছে এটি বলা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আগের যে অপরাধ প্রবণতা সেটি চলছে। আমি একটু আগে দেখে আসলাম, ঢাকার ডিবির 7 জন নিম্ন স্তরের কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, কারণ তারা কোথা থেকে জাল টাকার কথা বলে বিপুল টাকা সংগ্রহ করে সেটা আত্মসাৎ করেছে। গত 15 দিন আগে দেখলাম গাজীপুরে একজন পুলিশ কর্মকর্তা একটা পণ্যবাহী জিরার ট্রাক আটকে 17 লক্ষ টাকা তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করেছে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অর্থাৎ অপরাধগুলো যেটা হচ্ছে তার প্রেক্ষিতে যে অ্যাকশন, সেই অ্যাকশনটা খুব দৃশ্যমান না। তবে কি পুলিশের নৈতিক উন্নতি ঘটেনি? কোনো এদের উন্নতি করার জন্য যে প্রচেষ্টাটা দরকার ছিল, সেই প্রচেষ্টাটা নেওয়া হয়নি। আমাদের গণ অভ্যুত্থানের ভেতরে যতগুলো চাওয়া ছিল তার একটা ছিল
আমাদের পুলিশ বাহিনীর একটা সংস্কারের কাজ করতে হবে এবং সরকার একটা পুলিশ সংস্কার কমিশনও করেছিল, কিন্তু পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল কোনো প্রস্তাব তারা গ্রহণ করেনি, পুরোটাই ছুঁড়ে ফেলে আমরা দিয়েছে দেখেছি কেবলমাত্র পোশাক বদলেছে, পোশাক কেবলমাত্র বদলালে কি মানুষের কথা কারণ বদলায় সেখানে একটা বিপুল মুনাফার সুযোগটা ছিল। তো রাজনৈতিক সরকারগুলো তাদের নেতাকর্মীরা মুনাফার দিকে নজর দেয়, এটি আমরা জানি, কিন্তু এই সরকারের কারা এই কাজগুলো করেছে আমরা আশা করব সেই পরিচয়টা প্রকাশ পাবে। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করে দেব শরীফজি, বিএনপির কর্মীদের ক্ষেত্রে, তাদের নেতা কর্মীদের ক্ষেত্রে যারা একটা বড় অংশ আছে যারা নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, দলের পক্ষ থেকে কতগুলো শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এই কর্মীরা এখন পর্যন্ত সেই বার্তাটা গ্রহণ করছে না। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় বিএনপির সবথেকে বড় চ্যালেঞ্জ এই পর্যন্ত এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাও বিএনপি। ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ। নাভিদ নওরোজ শাহ, বিরোধী শিবির থেকে সরকারের এক মাসকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমরা বলবো যে সরকারের পিআর ক্যাম্পেইনটা খুব ভালোভাবে চলছে, কারণ তারা ইশতেহারে যে বিষয়গুলোকে সামনে রেখে নির্বাচনী ক্যাম্পেইনটা সাজিয়েছিল ওগুলোতে তারা একদম দৃশ্যমান অগ্রগতি দেখাতে পেরেছে, যাতে জনগণ পজিটিভলি নেয়, যেমন ফ্যামিলি কার্ড, তারপর খাল খনন কর্মসূচি। কিন্তু এগুলো আসলে মানে কতটুকু মানে একদম আসলেই কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, জনগণের কাজে লাগবে বা আমাদের দেশের কাজে লাগবে, এটা একটা বড় প্রশ্নবোধক। বিশেষ করে খাল খনন কর্মসূচিটা বর্তমান আর মানে জলবায়ুর প্রেক্ষাপটে বা আমাদের দেশের এখনকার যে অবস্থা, নদী নালার অবস্থা বলি, সেই প্রেক্ষাপটে খাল খনন কর্মসূচি আসলে কতটুকু ফলপ্রসূ হয়ে দাঁড়াবে এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে, কারণ এটা সেই 35 বছর আগের একটা প্ল্যানিং। তো তখনকার নদীর নাব্যতা এবং এখনকার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন কিন্তু খাল খনন করলেই পানি একেবারে কলকল করে চলে আসবে এরকম অবস্থা নেই। আমাদের নদীগুলোই তো শুকিয়ে গেছে, নদী ভরাট চলছে, মানে বছর পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। তো এইগুলোকে আগে অ্যাড্রেস করা দরকার ছিল নতুন করে খাল খনন কর্মসূচি নিয়ে। ঠিক আছে, তাও তারা করছে, এটা ভালো কথা। তবে মানে কিছু বিষয় একদম না বলেই নয়, যে আইন শৃঙ্খলার কথা ভাইও বললেন, মানে এটা কিন্তু হরিবল অবস্থা, কিন্তু ওইভাবে সেটা মিডিয়াতেও আসছে না এবং বিভিন্ন মানে অন্যান্য কর্মসূচি যে পিআর ক্যাম্পেইন চলছে এগুলো দিয়ে কিন্তু জনমন থেকে একদম দূরে সরিয়ে রাখা হয়েছে। একদম স্ট্যাট ধরেও যদি আমি বলি, একদম 13টা রিপোর্টেড খুন হয়েছে গত এক মাসের মধ্যে, 70টার বেশি হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, 45টা চাঁদাবাজি, মানে এগুলো রিপোর্টেড। তো এইগুলো কিন্তু মিডিয়াতে ওইভাবে আসছে না, মানে এবং আমরা বিরোধী দল আমরা যখন কথা বলছি, টক শোতে বলি বা যখনই সুযোগ পাচ্ছি বলছি, সরকারের দিক থেকে আমরা কোনো সদুত্তর দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কিন্তু প্রথমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, তিনি সংবিধান নিয়ে যতটুকু চিন্তিত বা যতটুকু কাজ করছেন, পড়াশোনা করছেন, অতটা মনে হয় না তিনি আইন শৃঙ্খলা রক্ষায় উন্নতি দিয়েছেন। এবং আরেকটা বিষয় না বললে না, জাস্ট 30 সেকেন্ড বলি, হবার পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? সেটা একদম জাস্ট 30 সেকেন্ড এটা বললে আমার মনে হয় যে চলে আসবে দলীয়করণ। সেটা হচ্ছে যে প্রশাসনকে যে দলীয়করণ করা হচ্ছে, বিশেষ করে যে নির্বাচিত চেয়ারগুলো আছে, 11টা সিটি কর্পোরেশন, 42টা জেলা পরিষদ, এগুলোতে বিএনপি দলীয় নেতাদেরকে কিন্তু প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এগুলো স্থানীয় সরকার নির্বাচনের কোনো মানে প্রস্তুতি বা কিছু না শুরু করে বা কোনো ঘোষণা না দিয়ে দলীয় নেতাদেরকে এগুলোতে নিয়োগ দেওয়া, কিন্তু সেই আগের মতো করে আবার দলীয়করণ করা হলো, কিন্তু একদম নির্বাচিত চেয়ারগুলো। প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে কি আসলে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো অবশ্যই বিলম্বিত হবে না। এছাড়া তো আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, কারণ তারা কিন্তু চাইলেই এখন অচিরে এটা আয়োজন করতে পারে। এবং প্রশাসক তো আগেও ছিল, এখানে তো অ্যাডমিন ক্যাডারের লোকজনকে দিলেও অন্তর্বর্তীকালীন সময় একটা কাজ কিন্তু চলে। নিজের দলের লোকজনকে দিয়ে কিন্তু আবার এরাই দেখা যাবে যে নির্বাচনে অংশ নিচ্ছে, তখন নির্বাচনটা এবার কতটুকু ফেয়ার হবে। এই জন্যই বললাম যে, এবং আপনি বলেন যে কারণ কি, কারণ হচ্ছে ওই যে আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেই না। বিএনপি যেই কারণে আমরা সংসদেও যেটা দেখতে পাচ্ছি, সংস্কার প্রশ্নে তাদের একটা দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাচ্ছি এবং একটা অনীহা দেখতে পাচ্ছি। জনগণকে তারা যে কথা দিয়ে ম্যান্ডেট দিয়ে নির্বাচনে জিতে এসেছে, সেখান থেকে তাদেরকে দূরে সরে যেতে দেখতে পাচ্ছি। ওই একই কারণ তারা ওই আওয়ামী লীগের যে ড্রাইভিং সিটটা সেখানেই তারা বসতে চায়। দলগতভাবে হয়তো বিএনপি আওয়ামী লীগের চেয়ে ফার বেটার, কিন্তু আমার মনে হয় না যে তারা রাষ্ট্র ক্ষমতাটা আওয়ামী লীগ যেভাবে এনজয় করেছে তার চেয়ে অন্যরকম কিছু চায় বা জনগণের হাতে ক্ষমতাটা মানে পৌঁছে দিতে চায়, যেটা জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ছিল। আমার মনে হয় না তারা সেটাতে বিশ্বাস করে। তাই একই ভাবেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই এক মাসের মধ্যে তারা পুরো ক্ষমতা কাঠামোটাকে আবার কুক্ষিগত করে। ধন্যবাদ জানাচ্ছি নাভিদ নওরোজ শাহ। শরীফুজ্জামান শরীফ, যেমনটি নাভিদ নওরোজ অভিযোগ করছিল যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, সরকার না হয় ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, বিরোধী রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছে কি? ধন্যবাদ। শিক্ষা আসলে কেউই নেয় না। যে যখন ড্রাইভিং সিটে থাকে সে তার মতো করে গাড়িটা চালানোর চেষ্টা করে, যার যতটুকু ক্ষমতা সে ক্ষমতার প্রয়োগটা করে। লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, আমাদের চাওয়া হচ্ছে ইলেকটেড লোকাল গভর্নমেন্ট হতে হবে
নির্বাচিত স্থানীয় সরকার হতে হবে, শক্তিশালী স্থানীয় সরকার হতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, নির্বাচনের আগেও এটা আমরা বলেছিলাম, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো সেই প্রতিশ্রুতি মানেনি। ভোটের আগেই তারা বলেছে আমাদেরকে ভোট দেওয়ার পর আমি খাল কেটে দিব, আমি আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাব, আমি আপনার রান্নাঘরের দেয়ালটা ঠিক করে দিব, আমি হাসপাতাল বানিয়ে দিব। এই কাজগুলো করার কথা স্থানীয় সরকারের। আমরা এখন দেখতে পাচ্ছি কোথায় রিলিফ যাচ্ছে, কার বাড়িতে 5টা শাড়ি যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো স্থানীয় সরকার না করে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই কাজটি করছে। এখন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আপনাকে পূরণ করতে হবে। বিএনপি যদি অনন্তকাল এই জায়গাগুলোতে তার প্রতিনিধিদেরকে টিকিয়ে রাখে, এটি খুব খারাপ বার্তা যাবে এবং বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। গণভোট জুলাই সনদ দিয়েও কিন্তু আমরা রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক। সেকেন্ড হচ্ছে, আপনি আসলে কি করণীয় ছিল? যে সময়টা আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা কেন করলাম? এই কারণে করলাম যে তারপরে রোজা, ঈদ, বর্ষাকাল, পরীক্ষা, অনেকগুলো চ্যালেঞ্জ ছিল বলে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এখন নির্বাচনের পরে যখন স্থানীয় সরকারে তার প্রতিনিধিদেরকে বসানো হচ্ছে, আপনি যখন বলছেন যে নির্বাচন তো করলেন না, তো এই সময় নির্বাচন সম্ভব না, সেটি জাতীয় নির্বাচনই হোক, আঞ্চলিক নির্বাচনই হোক, এটি বলেই তো আমরা ফেব্রুয়ারির 12 তারিখে সময়টা ঠিক করেছিলাম। তবে আমরা চাই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমি একটা জায়গায় মনে করি কি জানেন, এটি আমার বিশ্বাস, আমার সাথের আলোচক কি বলবেন আমি জানি না, আমলাদের তুলনায় আপনি যদি পলিটিশিয়ানকে বসান, পাবলিকের ইন্টারেস্ট তুলনামূলকভাবে বেশি তিনি সার্ভ করেন। একজন সরকারি কর্মকর্তা বা আমলা, তিনি তার দায়িত্বটা পালন করেন ওই যে সরকারি দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে। তিনি 9টার সময় অফিসে আসেন, 6টা পর্যন্ত অফিস করে বাড়ি চলে যান। অথচ আপনি খোঁজ দিয়ে দেখবেন স্থানীয় সরকার, এই যে সিটি কর্পোরেশনের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের আমি এদের কাউকে কাউকে চিনি, খোঁজ নিয়ে দেখা যাবে যে রাত 12টা, 1টা, 2টো পর্যন্ত তার বাড়ির দরজা, গেট খোলা থাকে, মানুষ তার কাছে যেতে পারে। এবং এটি কেবল বিএনপির পলিটিক্যাল লিডাররা গিয়ে বসেছে বলে কি এটি? নো, আপনি যে কোনো রাজনৈতিক দল, জামাতের হলে হতো, এনসিপির হলে হতো, পাবলিক এই সাপোর্টটা। কিন্তু ছোট্ট করে একটা প্রসঙ্গে আপনার কাছে মন্তব্য নিতে চাই। আমরা দেখেছি যে নির্বাচনের আগে গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে এবং সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই করা হয়েছে। এখন গণভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, রাজনৈতিক দ্বিচারিতা কিনা? না, আপনার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে। যেমন আমি এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু তার মধ্যে প্রাসঙ্গিক উদাহরণটা, গতকালকে একটা ঘটনা ঘটেছে ঢাকায়। চায়না দূতাবাস কিছু খাবার সামগ্রী মিরপুরে দিয়েছে, জামাত দাবি করেছে এটা তারা যৌথভাবে, চীন সেটিকে অস্বীকার করেছে। আমি উদাহরণটা এই কারণে দিলাম, এই জামাত গত 15 থেকে 20-30 বছর আমাদের দর্শক যারা আছেন, আমি তাদের কাছে মনে করিয়ে দিই, বাংলাদেশে তারা যত মিছিল আন্দোলন করেছে, তার একটা বড় জায়গা ছিল চীন সরকার উইঘরের মুসলমানদেরকে হত্যা করছে। জামাত যতগুলো ক্যাম্পেইন করেছে, আন্দোলন করেছে, তার একটা বড় আন্দোলন ছিল, অভিযোগ ছিল চীন সরকার উইঘরের মুসলমানদেরকে হত্যা করছে। জামাত প্রচুর মিছিল করেছে, সে গাজার মুসলমানদের জন্য মিছিল করেছে, ইত্যাদি ইত্যাদি। এখন সেই জামাত চীন সরকারের, সেই সরকার আছে, তার ডাকে সাড়া দিয়ে বারবার চীন সফর করছে। ডাকসুর নেতারা কয়েকদিনের মধ্যে যাচ্ছেন, জামাতের আমির গেছেন, তার অন্যান্য নেতারা গেছেন, চীনের দূতাবাসের কর্মকর্তারা মগবাজারে গিয়ে বৈঠক করছেন। এখন কিন্তু জামাত ওই উইঘরের মুসলমানদের জন্য কান্নাকাটি করছেন না। অর্থাৎ তখন হয়তো তার মনে হয়েছিল, এখন পরিবর্তন হয়েছে। গণভোট ইস্যুতেও ভোটের আগে, ভোটের পরে মানুষের পর্যবেক্ষণ, প্রতিক্রিয়া ভিন্ন হতেই পারে। ক্ষমতার পালা বদলে হিসেব নিকেশ কিংবা সমীকরণ পাল্টে যায় কি? গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়ন কি বাধ্যতামূলক, নাকি নির্বাচিত সরকার নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে? অবশ্যই বাধ্যতামূলক, কারণ জুলাই গণ অভ্যুত্থান সংবিধানের মধ্যে ছিল না, এটা তো অসাংবিধানিক একটা কাজ। তো আমরা সেটিকে তো সাদরে গ্রহণ করে নিয়েছি, কারণ ওটিতে জনগণের সার্বভৌম অভিপ্রায় প্রকাশ পেয়েছে। একইভাবেই গণভোটও তাই, কারণ এই পুরো 1-1.5 বছর ধরে যে সংস্কার কর্মযজ্ঞ চললো, তার দলিল হচ্ছে গিয়ে জুলাই সনদ, এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই আলোচনা থেকেই কিন্তু গণভোটের উৎপত্তি।
এবং গণভোটের পক্ষে কিন্তু সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেও ক্যাম্পেইন করেছেন, তিনি নিজেও গণভোটের পক্ষে কথা বলেছেন, আপনি ভিডিও ক্লিপ অসংখ্য পাবেন। তো তারপরে গণভোট হলো এবং শেষ পর্যন্ত বিএনপিও কিন্তু গণভোটে হ্যাঁর পক্ষেই ক্যাম্পেইনটা করলেন, তারেক রহমান নিজেই বলেছিলেন। তারপরে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর তাহলে আসলে আবার পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিগত সময় তো আমরা দেখেছি গণভোটের প্রশ্ন নিয়ে কিন্তু বিতর্ক ছিল রাজনৈতিক মহলে। হ্যাঁ, প্রশ্ন নিয়ে বিতর্ক ছিল দেখেই কিন্তু মানে গণভোটটা হলো। প্রশ্ন নিয়ে কিভাবে বিতর্ক ছিল? কারণ নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট থাকার কারণেই যে এখন তাহলে কিভাবে রিজলভ হবে, গণভোট জনগণের উপর ছেড়ে দিতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো সবাই ঐকমত্যে পৌঁছাতে এখন পারবে না। বিরোধী দল যেভাবে চাইছে যে সংস্কার বাস্তবায়ন হোক, সেটি আসলে কতটা বাস্তবসম্মত, নাকি শুধুমাত্র সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? আমি সে প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। নাবিদ নওরোজ শাহ, বিরোধী দল যেভাবে এই মুহূর্তে সংস্কার বাস্তবায়ন চাইছে তা কতটা বাস্তবসম্মত, নাকি শুধুই সরকারের উপর রাজনৈতিকভাবে চাপ তৈরির কৌশল? এটাই একমাত্র বাস্তবসম্মত উপায়। বিরোধী দল চাইছে যে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হোক। এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, একটু বলি। সংবিধান নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি সংবিধান উদ্ধৃত করেই বলি। সংবিধানের 65 ধারার প্রথম উপধারা 1 উপধারায় আছে যে সংবিধানের মানে যে সংসদ সংবিধান সংস্কার করতে পারবে যেটি সংবিধানের মানে বিধানবলী অনুযায়ী। তো কোনো সংবিধানের বিধানবলীতেই সংবিধানের মৌলিক কাঠামোকে পাল্টে দেওয়ার কোনো নিয়মটা থাকে না, কারণ একটা সংবিধান কিন্তু চায় নিজেকে টিকিয়ে রাখতে, স্বাভাবিক, সে তো চাবে না অ্যাবলিশ হয়ে যেতে। সুতরাং আবার ওই 142 সংবিধানের 142 ধারায় আছে যে যেই সংসদের 2/3 সদস্যরা চাইলে সংবিধান সংস্কার করতে পারবে, কিন্তু মৌলিক কাঠামো সংস্কার করতে পারবে না। তো এই ট্রিকি ইস্যুটার জন্যই কিন্তু পুরো প্রক্রিয়াটা এরকম। সুতরাং আপনাকে সংবিধান সংস্কার পরিষদ বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কাউকে না কাউকে দিতেই হবে। সেটা একসময় গণপরিষদ ছিল। পরিষদ গঠিত না হয় তাহলে কি সংস্কার প্রক্রিয়া থেমে যাবে? হ্যাঁ, থেমে যাবে, কারণ আমরা তো মৌলিক সংবিধানের যে মৌলিক কাঠামোটা আছে সেটি সংস্কার করতে পারবো না, সেটিতে হাত দিতে পারবো না। এটি কিন্তু সংবিধানেই নেই। এজন্যই বলছি যে এই গণভোটে কিন্তু মানে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে যে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল গঠন করেছে, আইন পরিষদ, যেটি মানে সংসদ। আরেকটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ। তো জুলাই সনদের যে 84টি ধারা আছে এর মধ্যে কিন্তু 48টি ধারা হচ্ছে সংবিধান সংস্কার সম্পর্কিত, আর বাকি ধারাগুলো হচ্ছে আইন সংস্কার সম্পর্কিত। তো আইনের সংস্কারটা কিন্তু সংসদ করতে পারবে, যেহেতু এটি মানে লেজিসলেটিভ কাউন্সিল। কিন্তু সংবিধানের সংস্কার করতে হলে আপনাকে তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। সুতরাং এটি তো সংবিধান সংস্কার পরিষদ ছাড়া কোনোভাবেই ওই ইস্যুগুলো আমরা ডিল করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি নাবিদ নওরোজ শাহ। শরীফুজ্জামান শরীফ, এই যে আমরা দেখছি যে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে মতভিন্নতা, এবং নির্বাচনের আগে আমরা দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রক্রিয়ায় 8.5 মাস সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করেছে। নির্বাচনের পরও কিন্তু আমরা একই ইস্যুতেই বিতর্ক দেখছি, কিন্তু বিরোধী দল এখন যেমনটি বলছে যে সংস্কারের দাবিতে তারা রাজপথে নামার হুমকিও দিয়েছে, সেটি আসলে কতটা যৌক্তিক? ধন্যবাদ। প্রথমত, বিরোধী দল তার ইচ্ছা অনুযায়ী আন্দোলন করতেই পারে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন বিরোধী দলকে আন্দোলন করবে, আমার অবজারভেশন, আমার পর্যবেক্ষণ হচ্ছে তারা আন্দোলন করবে না। তারা এক ধরনের চাপ প্রয়োগ করবে, আর এটি তাদের পক্ষে সম্ভব না। কারণ সরকারি দল যে ধরনের শক্তি সামর্থ্য নিয়ে পার্লামেন্টে গেছে, তাদের নেতাকর্মীদের একটা অংশের সম্পর্কে কতগুলো নেতিবাচক ধারণা থাকার পরেও জামাত, এনসিপি বা অন্য যে কোনো দল প্রেস ক্লাবের সামনে বসে বক্তৃতা করে পার্লামেন্টকে স্থবির করে দেবে, তাকে পরিচালিত করবে, এটি এই মুহূর্তে সম্ভব নয়। বিএনপি এতটা দুর্বল হয়ে পড়েনি। সুতরাং রাস্তায় চাপ দিয়ে আপনি পার্লামেন্টকে আপনার মতন করে চালাতে পারবেন না। বিরোধী দলের সাথে ভিন্নতা অবশ্যই থাকবে বলেই এখানে দল অনেকগুলো, প্রত্যেকটা বিষয়ে সবাই একমত হবে, এটা সম্ভব না। তবে মোটা যে দাগে কতগুলো জায়গায় আমাদেরকে একমত হতে হবে। গণভোট ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে বলছি, এগুলো নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে। আইনের দৃষ্টিতে এটি টিকবে কিনা এটি নিয়ে প্রশ্ন আছে, কারণ আমাদের সংবিধানকে রেখে দিয়েছি, আবার সেখানে যা নাই সেই বিষয়গুলো নিয়ে এসেছি ইত্যাদি। কিন্তু নির্বাচনের আগে এই বিষয়গুলো মীমাংসা কেন করা হলো না? মীমাংসা কেন করা হয়নি এই প্রশ্নটা আমরা করব, আমাদেরকে না, আমরা এই প্রশ্নটা করব এই যে ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল তাদের কাছে। কেন করব এই কারণে তারা আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি। আপনি যদি খেয়াল করেন, গণভোটের যে প্রচারণাটা সরকার অংশগ্রহণ করতে পারে না, নির্বাচন কমিশন
এটি বলার পরেও সরকার তার বিভিন্ন প্রতিষ্ঠানকে জোর করে ভয় দেখিয়ে প্রেসার ক্রিয়েট করে প্রচারণা চালিয়েছে হ্যাঁ পক্ষে, যেটি ছিল সরকারের জন্য অবৈধ অন্যায় একটা কাজ, তারপরেও সরকার সেটি করেছে। এবং এর জন্য যে প্রচারণা চালিয়েছিল সেখানে আমাদেরকে বলেছে আমরা এই গণভোটের মধ্য দিয়ে, ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করব যেখানে সরকারি দল এবং বিরোধী দল বসে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। আমরা সাধারণত চাই যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো তারা যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়ে আমাদের এখানে আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে ইফেক্টিভ করে। সরল দৃষ্টিতে এটি দেখা যেতে পারে, কিন্তু ব্যাপারটা হলো যে তারা ক্ষমতায় আসার পর কি বিএনপি নিজেদের অবস্থান পরিবর্তন করেছে? আমি এখন পর্যন্ত দেখি না। বিস্তারিত উত্তর দেব বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। শরীফুজ্জামান শরীফ, সংস্কার প্রশ্নে ক্ষমতায় আসার পর বিএনপি কি নিজেদের অবস্থান পরিবর্তন করেছে? ধন্যবাদ। আমার সেটি মনে হয় না। মনে হয় না এই কারণে, সংস্কার ইস্যুতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তারা এই পরিবর্তনের প্রত্যাশাটা ব্যক্ত করছে আনুষ্ঠানিকভাবে অনেক আগে থেকে। বাংলাদেশে যখন জুলাই হয়নি, জুলাই হবে কিনা এই ধরনের কোনো সম্ভাবনাও কেউ দেখছিল না, তখন কিন্তু বিএনপি 31 দফা কর্মসূচি নিয়ে রাস্তায় এসেছে। এখানকার যে অন্যান্য বামপন্থী দলগুলো তাদের কতগুলো কর্মসূচি ছিল। সুতরাং এখন কেউ জামাতের বাইরে সংস্কার চায় না, এই ধরনের একটা প্রচারণা আছে এবং এর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেটি হলো যে জুলাইয়ের পুরো ফোর্সটাকে বা জুলাইয়ের যে প্রত্যাশাটাকে একেবারে ক্যাপচার করা। কতগুলো পরিবর্তন হবে, রাজনৈতিক দলগুলো বেসিক কতগুলো জায়গায় পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে। আপনি 70 অনুচ্ছেদ, আমাদের পার্লামেন্টটাকে ইফেক্টিভ করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা ছিল 70 অনুচ্ছেদ। রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যর জায়গাটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কেবলমাত্র রাজনৈতিক ইস্যু এগুলো নিয়েই যদি আমরা আলোচনা করি, তাহলে এই জুলাইয়ের ভেতর থেকে অথবা জুলাইয়ের বাইরে প্রান্তিক মানুষের যে এজেন্ডাগুলো আছে, তাদের যে জীবন জীবিকার যে সংকট আছে, আমাদের এখানে প্রবাসীদের যে সংকটগুলো আছে, কৃষকের সমস্যা আছে, শ্রমিকের সমস্যা, শহরের নিম্নবিত্তর সমস্যা, আমি কোনো আলোচনাটার দিকে আগ্রহ দেখছি। কিন্তু বর্তমান বাস্তবতায় 2/3 আসন পাওয়া সরকারকে সংবিধান সংশোধনে একটু বেশি স্বাধীন। বিএনপি চাইলে সেটি করতে পারে। আবার যে প্রক্রিয়ায় বিএনপির উপরে চাপ প্রয়োগ করে সংবিধান সংশোধন করার চেষ্টা করা হচ্ছে এবং কথা না শুনলে, বিএনপি একটা রাজনৈতিক দল, আমি কিভাবে প্রত্যেকটা কথা, আমাদের কথাগুলো বিএনপিকে শুনতে হবে। এক্স ওয়াই জেড এই দলগুলো তারা যেটা বলে দিবে সেইভাবে চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাকে নিয়োগ দিবে এটি বলে দিব আমি, এটা আমি বলে দিব যে অমুককে নিয়োগ দিতে হবে। কেন? অমুক তো বিএনপি করে। আরে এর আগে কিভাবে নিয়োগ পেয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14 ডিসেম্বর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন যে উপাচার্য, তিনি একটা রাজনৈতিক দল বিলং করতেন, ছাত্র শিবিরের নেতা ছিলেন, জামাতের নেতা, তিনি কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন? তখন তো বলেন নাই। আপনি এখন বলছেন ওবায়দুল ইসলাম বিএনপির নেতা, তার যোগ্যতা আছে কিনা? তিনি তো কোনো ব্যাংক কর্মকর্তা না, তিনি তো কোনো আইনজীবী না, অন্য পেশার থেকে তাকে ডেকে এনে এখানে বসাননি। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নানা জায়গায় তিনি প্রতিনিধিত্ব করেছেন। তাকে দিলে বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যাবে। আপনি আপনার মতো করে যেভাবে আপনি চাইবেন সেইভাবে বিএনপিকে চলতে হবে, অন্য একটা দলকে চলতে হবে, বিরোধী দলকে সেভাবে চলতে হবে, এটা হবে না তো। ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোর নিজস্ব কিছু কর্মসূচি আছে। ধন্যবাদ জানাচ্ছি। নাভিদ নওরোজ শাহ, বিরোধী দলকে শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করছে? একদমই না, কারণ বিরোধী দল কিন্তু এখন পর্যন্ত জনগণের কথাগুলোই বলছে। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে কথা হচ্ছিল, তিনি শুধুমাত্র যে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাবির ভিসি তাই শুধু নয়, তার যোগ্যতা নিয়েও তো প্রশ্ন আছে। তিনি সর্বশেষ পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ করেছিলেন 2019 সালে, তাও কো অথর, নিজস্ব মানে একক অথর হিসেবে উনি সর্বশেষ জার্নাল পাবলিশ করেছিলেন 2008 সালে। তার মানে গবেষণার সাথে কিন্তু ওনার খুব একটা সম্পর্ক নেই দীর্ঘদিন ধরে, কারণ তিনি দীর্ঘদিন দলীয় শিক্ষক মানে দলীয় মন মানসিকতা ধারণ করে শিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন, সেটাই ভালো। তিনি আন্দোলন সংগ্রামের ছাত্রদের পাশে ছিলেন, সেটিও ভালো। ভিসি হওয়ার জন্য কিন্তু শুধু সেই যোগ্যতাটাই পরিপূর্ণ বলে আমরা মনে করি না। খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ভিসিকে ছাত্ররা আন্দোলন করে সরালো,
অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাকেই আবার ভিসি নিয়োগ করা হলো। তো এগুলো তো দলীয় বিবেচনা নিয়োগ তো দেওয়া হয়েছে। বর্তমান বাস্তবতায় আমরা যে চলমান বিতর্কগুলো দেখছি সংস্কারকে কেন্দ্র করে, কে ছাড় দিবে, বিরোধী দল নাকি সরকার? না, এখানে ছাড়ের বিষয় না, জনগণ জনরায় দিয়ে দিয়েছে। এখানে সরকারি দলকেই ছাড় না বিষয়টা, তাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ তারাও কিন্তু গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন চালিয়ে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে জিতেছে। এবং আমি 100% শিওর যারা ধানের শীষে ভোট দিয়েছে তাদের অনেকেই তো গণভোটে হ্যাঁতে দিয়েছে, মানে তারা দুটোই তো সিমultaneously করেছে, গণভোটে হ্যাঁ, ধানের শীষে ভোট। তাহলে তাদের সেই যে লোকগুলো ধানের শীষে ভোট দিল কিন্তু গণভোটে হ্যাঁ দিল, তাদের সাথে তো বিএনপি এখন প্রতারণা করছে। তো তারা তো সেই ম্যান্ডেট থেকে সরে যেতে পারে না। তো সুতরাং এখন বিএনপি যে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে সেটি জনগণের সাথে প্রতারণার সংস্কার সামিল। প্রশ্নে অহেতুক বিতর্কের মধ্যে জনগণের মূল সংকটগুলো আসলে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন কিনা আপনারা? না, একদমই না। আমরা তো মূল সংকট সবকিছু নিয়ে কথা বলছি। আজকেও তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললাম। আমরা বললাম যে খাল খনন কর্মসূচি কতটুকু ফলপ্রসূ হবে সেটিও আমরা নিশ্চিত নই। সুতরাং সবকিছু নিয়ে কথা বলছি, কিন্তু সংবিধান সংস্কার একটা মূল বিষয় জুলাই গণঅভ্যুত্থানের পরে। কারণ এটি করলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এটি স্বাধীন হবে। এটির কিন্তু দীর্ঘমেয়াদী ইফেক্টটা, ভালো ইফেক্টটা জনগণই উপভোগ করবে। সুতরাং জনগণের মূল সমস্যা একদমই ওভারলুক করা হচ্ছে না, বরং এটির সমাধান মানে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় জনগণের সমস্যাগুলোরও অধিকাংশ সমাধান হয়ে কিন্তু যাবে। রাজনৈতিক দল এবং বিরোধী দল আমরা যেমনটি দেখছি যে এবং সরকার দুই মেরুতে যদি সংস্কার প্রশ্ন অবস্থান করে, তাহলে রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংস্কারগুলো আসলে কিভাবে টেকসই হবে? না, ঐক্যমত্য তো হয়েছে অলরেডি। এটাই আমি বলছি যে যদি বিএনপি ইউ টার্ন নেয় তখন কিন্তু আসলেই রাজপথে যাওয়া ছাড়া কোনো গতি নেই। কিন্তু আমরা একদম সর্বশেষ বিন্দুতে চেষ্টা করে যাবো বিরোধী দল রাজপথে গেলে সংস্কার আদায় হবে কিনা সেটিও নিশ্চয়ই প্রশ্ন। অবশ্যই আদায় হবে, কারণ জনগণ জনরায় দিয়েছে, যারা গণভোটে হ্যাঁ দিয়েছে প্রত্যেকের মাথায় আছে যে তারা সংস্কার চায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে।